ডি স্টোরি কর্নারে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের আমাদের নিবেদন, হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা আগন্তুক। বাইরে প্রবল বৃষ্টি। এই বৃষ্টি হঠাৎ থামবে এমন আশাটা কম। ঘরের মধ্যে আমরা তিনজন, সমীর, পলাশ আর আমি। পরীক্ষা শেষ হয়ে গেছে, হাতে কোনো কাজ নেই। আড্ডা দিয়েও সবাই ক্লান্ত। বর্ষার বিকালে খবরের কাগজের ওপর তেল নুন মাখা মুড়ি তেলে ভাজা দিয়ে চিবোতে চিবোতে বেশ গল্প চলছে। প্রথমে ক্রিকেটের গল্প, তারপর ফুটবল, কিছুক্ষণ আবার সিনেমার কথা। শেষকালে এই আবহাওয়ায় উপযুক্ত কাহিনী শুরু হলো ভূতের। সমীর বলল, ভূত আলবাত আছে। পৃথিবীর বড় বড় লোক ভূতের অস্তিত্ব স্বীকার করেছেন। পলাশ মুখ চোখের অদ্ভুত ভঙ্গি করে বলল, আছে বই কি, আছে তোদের মতো নিষ্ক্রিয় লোকদের মগজ। ভূতের জন্মস্থান ভয়ের এলাকায়। দুজনেই আমাকে সাক্ষী মানল। বিপদে পড়লাম। খুব সাহসী এমন অপবাদ কেউ দেবে না। ভূত অবশ্য দেখিনি, কিন্তু ভূত নেই এ কথা জোর গলায় বলি কি করে? সারাক্ষণ দিনের আলো থাকবে না, একসময় অন্ধকার হবেই। চারিদিক থেকে নানা রকম শব্দ শোনা যাবে। তখন কাজেই কোনো পক্ষ সমর্থন না করে বললাম, কি জানি ভাই, বলতে পারবো না। ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা করছি যে ভূতের কথা ভাববার সময়ই পাইনি। সমীর হাত গুটিয়ে টান হয়ে চেয়ারে বসলো। বলল, ভূত আছে কিনা শোন। আমাদের রাঁচিতে একটা বাড়ি আছে, জানিস তো? আমি সেখানে অনেক দিন ছিলাম। পলাশ এমন সুযোগ ছাড়ল না। সঙ্গে সঙ্গে বলল, তুই যে রাঁচি ফেরত, সেটা তোর হালচালেই মালুম হয়। সমীর আবার খেপে লাল। আমি বহু কষ্টে দুজনকে থামালাম। সমীরকে বললাম, নাও তোমার গল্প চালাও। সমীর তবু ক্ষুণ্ণ। গল্প? নিজেকে সংশোধন করে বললাম, না হে, গল্প নয়, ওই সত্যি ঘটনাটা বল। সমীর শুরু করল, রাঁচির বাড়িতে ভূতের উপদ্রব। আমরা খেতে বসেছি, হঠাৎ ভাতের উপর মাটির গুঁড়ো এসে পড়ল। ডালের বাটি নিজে থেকেই কাত হয়ে গেল। হাত বাড়াতে দুধের বাটি সরে যেতে লাগলো। অন্য সময় কিছু নয়, সব স্বাভাবিক। যত গোলমাল ওই খাবার সময়। আমার ঠাকুরদা তখন বেঁচে ছিল। তিনি বললেন, এ নিশ্চয়ই অতৃপ্ত আত্মার ব্যাপার। গয়ায় গিয়ে পিণ্ড দিলেই সব ঠিক হয়ে যাবে। তাই স্থির হলো। আমার এক কাকা রেলে চাকরি করতেন, তাকেই বলা হলো পিণ্ডটা দিয়ে আসতে। কিন্তু গয়াতে পিণ্ড দিতে গিয়ে সেখানে এক বিপদ। সমীরের বরাত। ভূতের গল্প কিছুতেই বেচারি শেষ করতে পারছে না, এই অবধি বলেই তাকে থামতে হলো। বাইরে থেকে দারুণ একটা গোঙানির শব্দ। একটানা থামবার লক্ষণই নেই। এই গোঙানির মধ্যে গল্প বলাটা তো অসম্ভব। আমরা তিনজনেই বাইরেটায় এসে দাঁড়ালাম। এক ফালি রোয়াক বৃষ্টির জলে ভিজে গেছে। তারই এক কোণে একটি মানুষ। অবশ্য মানুষ না বলে কঙ্কাল বলাই সমীচীন। খালি গা, প্রত্যেকটি হাড় কিন্তু গোনা যাচ্ছে। মাথাটা আবার ন্যাড়া। লোকটা ঠান্ডায় ঠক ঠক করে কাঁপছে আর দাঁতের ফাঁক দিয়ে গোঙানি বের করছে। এ দৃশ্য দেখে আমাদের সকলেরই একটু দয়া হলো। আমি বললাম, এই তুমি ভিতরে এসো, এই বৃষ্টিতে ভিজলে নিউমোনিয়া হবে। লোকটা কিছুক্ষণ একদৃষ্টে আমাদের দিকে দেখল। আমার কথাগুলো যেন সে বুঝতেই পারল না। এবার সমীর একটু চেঁচিয়ে বলল, উঠে ঘরের মধ্যে এসো, শুনছো? লোকটা আস্তে আস্তে দেয়াল ধরে দাঁড়ালো, একটু দম নিল, তারপর আবার আমাদের পিছন পিছন ঘরের মধ্যে এসলো। বসো ওই কোণে। পলাশ আঙুল দিয়ে ঘরের কোণটা দেখিয়ে দিল। লোকটা সংকোচে বসলো, দুটো হাঁটুর ওপর মুখ রেখে। আমি ভিতরে গিয়ে একটা পুরনো শার্ট এনে লোকটার দিকে দিলাম। লোকটা কৃতজ্ঞতা ভরা চোখে আমার দিকে দেখলো, তারপর শার্টটা গায়ে দিয়ে নিল। আমি সমীরের দিকে ফিরে বললাম, এবার নাও হে, তোমার গয়ায় পিণ্ডদানের কাহিনীটা শুরু করো।
সমীর ভ্রু কোঁচকাল। আমার পিণ্ডদানের কাহিনী? অপ্রস্তুত হয়ে বললাম, আহা তোমার নয়, তোমার ভূতে। পলাশ ফোড়ন কাটল, ওই একই হলো, ভূত আর সমীরে তফাৎ নেই। ভূত হচ্ছে গাঁজা আর সমীর হচ্ছে সেই গাঁজার আড়তদার। ঠিক এই সময় আমাদের তিনজনকে অবাক করে দিয়ে লোকটি কথা বলল। কে বললে বাবু ভূত গাঁজা? পলাশ এবার লোকটির দিকে ফিরল। তুমিও ভূতের গল্প জানো না কি হে? লোকটি দুটো হাত রগড়াতে রগড়াতে বলল, গল্প নয় বাবুরা, নিজের চোখে ভূত আমি দেখেছি। সে কি হে, বলো শুনি। তিনজনই লোকটার দিকে এগিয়ে বসে বসলাম। লোকটা হাত দ্রুত দিয়ে নিজের শরীর ঘষে নিল, বোধহয় গরম করার চেষ্টায়। তারপর বলতে লাগলো, এক সময় আমিও ট্রেনের কামরায় প্লাস্টিকের চিরুনি ফেরি করে বেড়াতাম। সকাল 7টায় বের হতাম, দুপুরবেলা রাস্তার ধারে কিছু খেয়ে নিতাম, তারপর আবার রাত 10টা সাড়ে 10টা থেকে চিরুনি বিক্রির চেষ্টা চলত। রাত্রিবেলা কোনো স্টেশনের প্ল্যাটফর্মের এক কোণে শুয়েই কাটিয়ে দিতাম। একদিন হয়েছে কি, ঠিক এমনই বাদল, যাত্রীর সংখ্যা কম, যারা আছে তাদের চিরুনি কেনার দিকে কোনো দৃষ্টি নেই। কোনো রকমে বাড়ি পৌঁছতে পারলে তারা বাঁচে। আমিও কোণের এক বেঞ্চে বসে ঢুলতে ঢুলতে কখন ঘুমিয়ে গেছি। যখন ঘুম ভাঙল মনে হলো অনেক রাত। বৃষ্টি থেমেছে, জানলা দিয়ে ম্লান জ্যোৎস্না গাড়ির মধ্যে এসে পড়েছে। জানলা দিয়ে উঁকি মেরে বুঝতে পারলাম ট্রেন শেডের মধ্যে রয়েছে। ভালোই হলো, বেঞ্চের ওপর পা তুলে ঘুমাবার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। মনে হলো কোথাও যেন খুটখাট আওয়াজ হচ্ছে। একবার ভাবলাম ইঁদুর, কিন্তু ইঁদুর মালগাড়ি ছেড়ে এ গাড়িতে আসবে কেন? এদিক ওদিক চোখ ঘোরাতে ঘোরাতে দেখতে পেলাম বাথরুমের হাতলটা নড়ছে। কে যেন ওটাকে খোলবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। একটু ভয় হলো, চোর ডাকাত নয় তো। তারপর আবার মনে হলো, চোর হোক ডাকাত হোক আমার কি, আমার সম্বল ওই 2 টাকার চিরুনি আর পকেটে 1.5 টাকা। চোখটা বন্ধ করে ফেললাম। হঠাৎ মুখের ওপর গরম নিঃশ্বাস পড়তে চমকে চোখ খুলেই কিরকম আটকে গেলাম। সামনে একজন লোক, লোকই বা বলে কি করে, মুন্ডু নেই, মুন্ডুটা নিজের হাতে ধরা, দুটো চোখ বিভৎসভাবে বেরিয়ে আসছে, দাঁতের ফাঁক দিয়ে জিভটা ঝুলে পড়েছে, সেই জিভ দিয়ে টপ টপ করে রক্তের ফোঁটা পড়ছে। আমি চিৎকার করতেই মুন্ডুটার জিভ ভিতরে টেনে নিয়ে চাপা গলায় বলল, চুপ, ভয়ে কিছুই নেই। আমিও তোমার মতন ট্রেনে লজেন্স হজমিগুলি ফেরি করে বেড়াতাম। নিজে গান বেঁধে সুর করে গাইতাম। গানের গলা ছিল বলে বাবুরা খুশি হয়ে শুনত, তারপর আমার জিনিস কিনত। সেজন্য আবার অন্য ফেরিওয়ালা আমায় হিংসা করত, বিশেষ করে তারও। সে আমার সঙ্গে সঙ্গেই থাকতো, আমার মতন গাইবারও চেষ্টা করত, কিন্তু পারত না। এক সন্ধ্যায় টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আমি গাড়ির পাদানিতে দাঁড়িয়ে, ট্রেনের গতি একটু কমলে পাশের গাড়িতে উঠব। তারও ঠিক আমার পিছনে। হঠাৎ সে সজোরে আমাকে ধাক্কা দিল। পাশের লাইন দিয়ে দার্জিলিং মেলটা আসছিল একেবারে নক্ষত্র বেগে। ট্রেনের গতিবিধি আমার নখদর্পণে। সঙ্গে সঙ্গে আমি ছিটকে একেবারে লাইনের ওপর। তারপর দার্জিলিং মেলের চাকা। লোকটার কথাটা আর শোনা গেল না। চোখ ধাঁধানো বিদ্যুতের আলো, তারপরই খুব কাছে কোথাও একটা বাজ পড়ার শব্দ। জানলার কাঁচগুলো ঝমঝম করে উঠল। মেঝে কাঁপতে লাগলো, মনে হলো চেয়ারগুলো এক্ষুনি উল্টে পড়ে যাবে। আমরা সবাই প্রথমে ভাবলাম বুঝি ভূমিকম্প, তারপর বুঝতে পারলাম না, এটা বাজের শব্দ। পলাশ বলল, খুব ভূতের গল্প ফেঁদেছ তো হে। কিন্তু কোনো উত্তর নেই। আমি তাড়াতাড়ি উঠে সুইচ টিপলাম। ঘরটা আলোয় ভরে গেল। কি আশ্চর্য, কোনটা খালি!
লোকটা তো কোথাও নেই, অথচ ঘরের মধ্যে ঢুকবার পর দরজাটা তো বন্ধ করে দিয়েছিলাম। দরজা তো সেই রকমই বন্ধ আছে। বাইরে একটা মোটরের শব্দ, অনেকগুলো লোকের চিৎকার। দরজাটা খুলে আমি বাইরে এলাম। বৃষ্টিটা বেশ কমেই গেছে। সামনে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে, গোটা চারেক পুলিশ রোয়াকের কাছে। জিজ্ঞাসা করলাম, কি হলো? ইন্সপেক্টর বললেন, আপনাদের পাশের বাড়ি থেকে থানায় ফোন করেছিল, এখানে একটা মরা পড়ে আছে। মরা? আমরা উঁকি দিয়েই চমকে উঠলাম। এ তো সেই লোকটা পড়ে আছে, চিত হয়ে, দুটো হাত বুকের ওপর জড়ো করা, দুটো চোখের তারা একেবারে বিস্ফারিত। এ কখন মারা গেল ঠিক বলাটা মুশকিল, তবে ঘন্টা দুয়েক তো নিশ্চয়। একেবারে কাঠ হয়ে গেছে। কিছু বলতে গিয়েই সামনে নিলাম। আমার কথা কেউ বিশ্বাস করবে না। লোকটার পরনে আমার দেয়া সেই পুরনো শার্ট, যেটা তাকে আমি আধ ঘন্টা আগে দিয়েছিলাম। ওদের মুখ থেকে বুঝতে পারলাম সমীর আর পলাশ দুজনেই সেটা লক্ষ্য করেছে।